আসসালামু আলাইকুম। বিশ্বকাপের আরেকটি বহুল প্রতীক্ষিত ম্যাচ শেষে স্বাগতম সবাইকে। আরসিটিভি আয়োজিত আজকের ম্যাচ বিশ্লেষণ টক শোতে পৃষ্ঠপোষকতায় রয়েছে আনান সিটি, আবাসন প্রকল্পের বিশ্বস্তের একটি নাম। সাথে আমি আছি হামিদুল ইসলাম, সাবেক খেলোয়াড়। আর আমি লামিয়া। আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে রয়েছে রুম্মান এবং সাফওয়ান। আজকে আমরা যে ম্যাচটি আলোচনা করব সেটি হলো জাপান বনাম সুইডেন ম্যাচটি বহুল প্রতীক্ষিত ছিল, যে ম্যাচ শেষ হয়েছে 1-1 গোলের সমতায়। আমরা দুই দলকেই দেখেছি শুরু থেকে শেষ পর্যন্ত তাদের বেস্ট পারফরমেন্স দিয়ে যেতে। দুই দলের লড়াইয়ে কেউ কাউকে ছাড় দেয়নি, ফলে ম্যাচটি ড্র হলেও ছিল প্রতিদ্বন্দ্বিতা, নাটকীয়তা এবং উত্তেজনার দিক থেকে দারুণ উপভোগ্য। ঠিক তাই আজকের আলোচনায় আমরা খুঁজে বের করার চেষ্টা করব জাপান বনাম সুইডেন ম্যাচটি ড্র হওয়ার মূল রহস্য কী এবং এই ফলাফল গ্রুপের সমীকরণে ঠিক কতটা প্রভাব ফেলতে পারে। তাহলে আর দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের আলোচনা। শুরুতেই যেতে চাই দুইজন গেস্টের কাছে। দুই গেস্টের কাছে আমি জানতে চাই ম্যাচের শুরু এবং কৌশল ঠিক কেমন ছিল। ধন্যবাদ আমাকে আজকের এই অনুষ্ঠানের অতিথি হিসেবে আমন্ত্রণ জানানোর জন্য। যদি ম্যাচের শুরুতে আমরা কৌশলগতভাবে দেখি, তাহলে জাপান তাদের কুইক মুভমেন্ট, পজিশন ধরে রাখা এবং তাদের যে বল ধরে রাখার বল দখলে নেওয়ার যে বিষয়টি ছিল, তারা যে ছোট ছোট পাস খেলছিল, এগুলো খুবই চোখে পড়ার মতো ছিল। এবং জাপান সুইডেনকে খুবই প্রেস করার চেষ্টা করতেছিল, তাদের ডিফেন্সিভ লাইনকে ভেঙে দেওয়ার চেষ্টা করতেছিল। তো শুরুর দিকে জাপানের কলাকৌশল খুবই প্রভাবশালী হিসেবেই দেখা যায়। সাফওয়ান, তোমার কাছে? এখানে যদি আমরা ফার্স্ট অফ অল দেখি জাপানের যেই হাই ইন্টেন্সিটি গেম প্লে, তারা পজিশন ধরে রেখে যেভাবে তারা ব্যাক থেকে ইনক্লুডিং গোলকিপার এবং সেন্টার ব্যাকস তাদের মাধ্যমে স্লো বিল্ড আপের চেষ্টা করছিল। কিন্তু সুইডেন তারা তাদের মেইনলি সেন্টার ব্লক, তারা ডিপ ব্লক ধরে রাখিনি, মেইনলি আর কি সেন্টার ব্লক ধরে রেখেছিল এবং তাদের ডিফেন্সটা আর কি কম্প্যাক্ট ধরে রেখেছিল। জাপানের যারা উইং ব্যাক এবং উইঙ্গার, তারা তাদের ডিফেন্সকে চওড়া করে দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু সুইডেন তাদের ডিফেন্সিভ স্ট্রাকচার এটা হারায়নি এবং তারা যথেষ্ট ভালোভাবে ডিফেন্স করতে পেরেছে। এবং আলেকজান্ডার ইসাক এবং ভিক্টর গিওকেরেস, তাদের যেই দুই তারকা প্লেয়ার, তাদের মাধ্যমে তারা তাদের কাউন্টার অ্যাটাক সফল করতে পেরেছে এবং অনেক ডেঞ্জারাস কাউন্টার অ্যাটাক দিয়েছে। যদিও গোল মাত্র একটি করেছে, তবুও তাদের কাউন্টার অ্যাটাক আমার মতে বেশি সফল ছিল। আমরা শুরুতেই দেখতে পেরেছি প্রথমার্ধের কোনো গোলই আর কি হয় নাই। হ্যাঁ, তারপরও দুই দলই তাদের সর্বোচ্চ চেষ্টা করছে ফার্স্ট হাফে যেন তারা এগিয়ে থাকতে পারে। গেস্টের কাছে জানতে চাচ্ছি প্রথমার্ধে দুই দলের আক্রমণ এবং গোলের সুযোগ সৃষ্টি করতে পেরেছে কিনা। শুরুতেই যদি আমি এখানে জাপানের কথা বলি, যে তারা শুরু থেকেই পজিশন বেসড অ্যাটাক এবং ছোট ছোট, যেটাকে আমরা টিকিটাকা পাস বলি বা 1-to-1 পাস বলি, সেটা খেলার চেষ্টা করছিল এবং তারা পিছন থেকে বিল্ড আপের চেষ্টা করছিল এবং তারা তাদের যেই উইং ব্যাক বা ফুল ব্যাক যেটা আমাকে বলি, তাদেরকে পুশ করে দিচ্ছিল উপরে। কারণ আমরা যদি দেখি যে সুইডেন এখানে মিড ব্লক ধরে রেখেছিল, তাদের সেন্টারটা ছিল কম্প্যাক্ট, তারা সেন্টার দিয়ে আর কি 1-to-1 পাস খেলার তেমন সুযোগ পাচ্ছিল না। তাই জাপান চেষ্টা করছিল তাদের উইঙ্গার এবং উইং ব্যাকের মাধ্যমে, ক্রসিং গেমপ্লের মাধ্যমে তারা আর কি পাস দিয়ে গোল করার চেষ্টা করছিল আর কি। তো আমি বলবো যে আক্রমণের সুযোগ জাপান বেশি তৈরি করেছিল, বাট তাদের ফিনিশিংটা পুয়ার ছিল আর কি। যদি সুইডেনের কথা বলি, তাহলে সুইডেন শুরু থেকে আমাদের যে ওল্ড ফ্যাশন ফুটবল খেলা যেটাকে বলে, যে কাউন্টার অ্যাটাক খেলছে, বল ডিফেন্স থেকে ডিফেন্সে বল ক্লিয়ার করে দিচ্ছে, দেন ওটাতে কাউন্টার অ্যাটাক দিয়ে বল প্রেস করার চেষ্টা করছিল জাপানের ক্ষেত্রে। এবং সুইডেনের যেটি দেখা যায় সেটা হচ্ছে সুইডেন ফ্রি কিক এবং কর্নারের দিকে বেশি মনোযোগ দিয়েছিল এবং তারা প্রথমার্ধে কিছুটা সফলও হয়েছিল। তারা তিনটি কর্নার পেয়েছিল প্রথমার্ধে এবং তারা কর্নারগুলোকে কাজে লাগাতে পারেনি ঠিকমতো প্রথমার্ধে, কিন্তু তারা তাদের কৌশলগত দিক থেকে বা তাদের আক্রমণ যে ট্যাকটিক্সটা ছিল কাউন্টার অ্যাটাক, ফ্রি কিক অ্যান্ড কর্নারের দিক দিয়ে মোটামুটি বলা যায় সুইডেনও ভালো প্রেস করেছিল জাপানকে। সুইডেন ভালো প্রেস করেছিল জাপানকে, বাট সুইডেন আমি বলবো এখানে বেশি একটা হাই প্রেস করেনি। তারা তাদের ডিফেন্স স্ট্রাকচারটা কম্প্যাক্ট ধরে রাখার চেষ্টা করছিল। হাই প্রেস যদি বলি, তা হাই ইন্টেন্সিটি প্রেস মেনলি জাপানই করেছিল। তারা যখন বল হারিয়েছিল, তারা কুইক কাউন্টারে যে প্রেস করেছিল এবং তারা দ্রুত বল রিকভারি করেছিল। দ্রুত বল রিকভারি করে তারা কাউন্টার অ্যাটাকের দিকে চলে গিয়েছিল
যেখানে তারা 1-to-1 পাস করে গোল করার চেষ্টা করছিল আর কি। পুরো ম্যাচটিতে দুই দলের রক্ষণভাগের কতটা অবদান ছিল তোমার কাছে মনে হয় রুম্মান? যদি প্রথমেই জাপানের দিকে দেখি তাহলে সুইডেন যেই লং কাউন্টার যেগুলো খেলছিল বা লং পাস যেগুলো খেলছিল, জাপান তাদের মধ্যে যে ডিফেন্স লাইন ছিল সেটিতে খুবই শর্ট স্পেস রাখছিল এবং তারা সেই কাউন্টার অ্যাটাকগুলোকে প্রতিহত করছিল। এবং যদি সুইডেনের দিকে তাকাই তাহলে জাপান যে মডার্ন ফুটবল যেটা খেলে তাদের হচ্ছে ট্রায়াঙ্গুলার পাস, ওয়ান ট্যাপ পাস যেগুলো খেলে, তারা সুইডেনের ডিফেন্সকে মোটামুটি একটা ভালো প্রেসে রাখছিল এবং তারা খুবই ইন্টেন্স প্রেস করছিল। কিন্তু সুইডেনও তার কড়া জবাব দিয়েছে। তাদের ফিজিক্যাল স্ট্রেংথ, তাদের যেই কুইক ক্লিয়ার যেই বলগুলো ছিল, তারা খুব দ্রুত বলগুলো ক্লিয়ার করছিল। তো এদিক দিয়ে দুই দলেরই ডিফেন্স লাইন খুবই শক্ত ছিল, যার ফলে প্রথমার্ধে তাদের কোনো গোল হয়নি। তারা অনেক বেশি সুযোগ পেয়েছে কিন্তু তাদের প্রথমার্ধে কোনো প্রকার কোনো গোল দিতে পারেনি। এখানে যদি আমরা জাপানের ফরমেশনের দিকে দেখি, যে জাপান মেইনলি শুরু থেকেই 4-2-3-1 যে ফরমেশন ওটা তারা ইউজ করছিল, মানে যেটা আর কি ক্লাসিক্যাল ফরমেশন। বাট তারা যখন ট্রানজিশন বা মেনলি অ্যাটাকে যায় তখন তাদের ফরমেশনটা চেঞ্জ হয়ে 2-3-5-এ পরিণত হয়। কিন্তু যখনই তারা বল হারায় বা সুইডেনের পায়ে বলটা যায় তখনই তারা 4-2-3-1 কম্প্যাক্ট শেপে আবার ব্যাক করে। তারা মিডিল যে ব্লক, তারা মিড ব্লকটা দিতে সক্ষম হয় এবং তারা সুইডেনের যেই কাউন্টার অ্যাটাক ফিজিক্যালিটির দিক দিয়ে যদি আমরা দেখি, জাপানিজ প্লেয়াররা যারা আছে তারা ফিজিক্যাল ডুয়েলে অবশ্যই ব্যাকফুটে থাকবে সুইডেনের সাথে যখন তারা ফিজিক্যাল ডুয়েলে যাবে, কারণ সুইডেনের প্লেয়াররা স্বাভাবিকভাবেই তারা জাপানের চেয়ে গিয়ে ফিজিক্যালিটির দিক দিয়ে বা এরিয়াল বল যেটা সুইডেন খেলার চেষ্টা করছিল সেটা সুইডেন খেলতে সক্ষম হয়েছিল, বাট জাপান সেটা প্রতিহত করতে সক্ষম হয়। জাপান মেইনলি তাদের ডিফেন্সকে ডিসিপ্লিনভাবে খেলতে সক্ষম হয়েছে এবং তারা, আমি মনে করি যে তারা সফল হয়েছে কারণ তারা একটি মাত্র গোল হজম করেছে। গেস্টের কাছে জানতে চাই দুই দলের টার্নিং পয়েন্টগুলি কোন কোন জায়গায় ছিল? শুরুতেই যদি দ্বিতীয়ার্ধের আমরা টার্নিং পয়েন্ট দেখি, যে 56 মিনিটের মাথায় রিৎসু দোয়ান তিনি বলটি নিয়ে কন্ট্রোল করে ডিফেন্স লাইনের মাঝ দিয়ে একটি চমৎকার একটি থ্রু বল দেন। সেখানে মায়েদা ছিল, মায়েদা বলটি চমৎকারভাবে রিসিভ করে তিনি শর্ট করে গোল দেন এবং জাপানকে 1-0 লিডে নিয়ে যান। আমি বলতে চাই যে এটাই ম্যাচের টার্নিং পয়েন্ট এবং জাপানেরও টার্নিং পয়েন্ট ছিল, যদিও পরবর্তীতে তারা লিড ধরে রাখতে পারেনি। 5 মিনিটের মাথায় সুইডেন আবার ইকুয়ালাইজ করে ফেলেছিল। বাট মেইন টার্নিং পয়েন্ট আমি বলবো এই মায়েদার গোলটাই। তিনি ম্যাচ সেরা খেলোয়াড়ও হয়েছিলেন এবং এটাই টার্নিং পয়েন্ট ম্যাচের আমার মতে। এবং গোলটি যখন জাপান দেয় সুইডেনকে, তার ঠিক সুইডেন তার হচ্ছে শৃঙ্খল হারায় না। এবং আমরা যদি দেখি যে অ্যান্থনি ইলাঙ্গা সে রাইট ফুটেড এবং রাইট উইঙ্গারেই খেলে, কিন্তু তিনি যে গোলটি করেছিলেন সেটি খুবই অসাধারণ একটি গোল ছিল। লেফট ফুট দিয়ে সে ডিবক্সের বাইরে থেকে গোলটি করেছিল অ্যান্ড গোলকিপার বুঝতেও পারেনি যে গোলটি হবে। অ্যান্ড খুবই চমৎকার একটি গোল ছিল, গোলটি দেখার মতো ছিল। অ্যান্ড যদি আমরা রেটিংয়ের দিক দিয়ে দেখি তাহলে কিন্তু হচ্ছে মায়েদা প্রথম গোলটি করে তার রেটিং 8, অ্যান্ড যদি ইলাঙ্গার রেটিং দেখি 7.9, জাস্ট খুবই স্লাইট ডিফারেন্স। তো দুইজনই খুবই ভালো খেলেছেন এবং ম্যাচের টার্নিং পয়েন্ট এই দুইটাই। দেখার মতো চমকপ্রদ যদি কোনো সিন থাকে এই খেলায় তাহলে এই দুইটি গোল ছিল। রংপুর শহরে নিরিবিলি ও মনোরম পরিবেশে অবস্থিত রংপুর গ্রুপের প্রিমিয়াম আবাসন প্রকল্প আনান সিটিতে নগদ মূল্য ও সহজ কিস্তিতে প্লট এবং কন্ডোমিনিয়াম অ্যাপার্টমেন্ট বিক্রয় চলছে। গেস্টদের কাছে আমি জানতে চাই দুই দলের কোচদের কৌশলগত পরিবর্তন ঠিক কেমন ছিল? রোমান। কোচদের পরিবর্তন যদি আমরা দেখি, যে জাপানের যে কোচ হাজেমে মোরিয়াসু, সে খুবই টেকনিক্যাল কোচের মধ্যে একজন। তিনি হচ্ছে প্রত্যেকটা ট্যাকটিক্স নোট করে প্লেয়ার বাছাই করে মানে ফিল্ডে নামায়। তো আমরা যদি প্রথমে দেখি তাহলে প্রথমে জাপান হচ্ছে তাদের পজিশনিং খেলা খেলেছে এবং বল ধরে রাখার চেষ্টা করেছে। এবং যদি অন্যদিকে সুইডেনের কোচের কথা বলি তাহলে সুইডেনের কোচ তাদের ডিফেন্সে বেশি মনোযোগ দিয়েছিল এবং তারা দ্বিতীয়ার্ধে যখন একটি গোল দেয় তারপরে তারা খুবই অ্যাটাকিং মোডে চলে যায় এবং কুইক ট্রানজিশনে মনোযোগ দেয়। তো এই দুইটা দিক থেকে জাপান এবং সুইডেন দুই দিক থেকে কোচরা খুবই ভালো ইম্প্যাক্ট ফেলেছে। তারা তাদের টিমকে লিড করেছে যে কখন কী করতে হবে, কারণ এটা নকআউট পর্বের ম্যাচ ছিল অ্যান্ড খুবই প্রয়োজনীয় একটি ম্যাচ ছিল। এই জন্য দুই দলেরই কোচ মোটামুটি ভালো ইম্প্যাক্ট ফেলেছে। এখানে যদি আমরা সুইডেনের কোচের কথা বলি, যিনি গ্রাহাম পটার আর কি, তিনি
ওভারঅল যদি আমি বলি যে ট্যাকটিক্যালি জাপানে এগিয়ে ছিল, বাট সুইডেনের কোচ কোনো অংশেই এখান থেকে মানে কম আর কি ট্যাকটিক্যালি তার পারদর্শিতা প্রদর্শন করেনি কোনো অংশেই। এখানে যদি আমরা দেখি যে দ্বিতীয়ার্ধে যেই সাবস্টিটিউশনগুলো করা হয়েছিল, পাঁচটি প্লেয়ারই সাবস্টিটিউশন গ্রাহাম পটার ইউজ করেছিলেন। 5টার মধ্যে বেশিরভাগই তিনি নামিয়েছিলেন মিডফিল্ডার। শুরুতেই বলেছিলাম যে সুইডেনের মেইন ট্যাকটিক্স ছিল মিড ব্লক, তারা ডিপ ব্লক খেলেনি, বাট মিড ব্লক খেলেছিলেন, যেখানে তারা সেন্ট্রাল এরিয়াটা নিজের দখলে রাখার চেষ্টা করছিলেন, যাতে জাপান আরও ওয়াইড ফোর্সড হয়, মানে ওয়াইড এরিয়াতেগুলোতে ফোর্সড হয় এবং ওয়াইডলি খেলতে ফোর্স করা হয় থাকে। এখানে যদি আমরা দেখি যে গ্রাহাম পটার এখানে তিনি তার ট্যাকটিক্স সফলভাবে প্রদর্শন করতে পেরেছেন, এবং আমি মনে করি যে সাবস্টিটিউশনের তেমন কোনো টার্নিং পয়েন্ট ছিল না। যারা শুরু থেকেই বেস্ট ইলেভেনে ছিলেন, যেমন অ্যান্থনি এলাঙ্গা, দাইজেন মায়েদা, তারাই মেইনলি টার্নিং পয়েন্টগুলো এনে দিয়েছিলেন। এখানে একটা বিষয় হলো যে দুইটা দলেরই কোচদের সব থেকে ভালো যেই আমরা যদি ফলাফল দেখি, যে ম্যাচটি ড্র হয়েছে অ্যান্ড ম্যাচটিতে যে সাবস্টিটিউশনগুলো হয়েছিল, তারপরে হচ্ছে যে কাউন্টার অ্যাটাক খেলা খেলেছিল। অ্যান্ড সুইডেনের কথা যদি বলি, সুইডেন জাপান দুই দলেরই বল দখল মোটামুটি 50-50 ছিল, 51-49 এরকম ছিল। Right. অ্যান্ড যদি বলি যে শর্ট অন টার্গেট যদি থাকে, সেটা হচ্ছে যে সুইডেনের বেশি ছিল, জাপানের একটু কম ছিল, বাট দুই দলে খুব ভালো প্রেস খেলেছে। অ্যান্ড সুইডেনে যেটা আমি প্রথমে বলেছিলাম যে সুইডেন খুবই ফ্রি কিক, কর্নার এই টাইপের খেলা খেলছিল। অ্যান্ড যদি আমরা দ্বিতীয়ার্ধে দেখি, দ্বিতীয়ার্ধে 5টি কর্নার পেয়েছিল সুইডেন, অ্যান্ড প্রথমার্ধে 3টি, মোট 8টি কর্নার তারা পায়। তো সুইডেনের কোচ এবং জাপানের কোচ দুইজনই বেশ ভালোভাবেই খেলাটাকে এক্সিকিউট করার চেষ্টা করেছে। এখানে রুম্মান যেটি বললো, যেটা শর্টস অন টার্গেটের বিষয়টা, যে 11টা শর্টস এবং 5টা শর্টস অন টার্গেট, এটা মেইনলি সুইডেনের ছিল। যদিও আমরা পজিশনের দিক দিয়ে জাপানকেই এগিয়ে থাকতে দেখেছি, তবুও এখানে দেখা যায় যে সুইডেনের শর্টস অন টার্গেট বেশি ছিল। জাপানের শর্টস ছিল হচ্ছে শর্টস অন গোল 8টা, তার মধ্যে অন টার্গেট ছিল 3টা, সুইডেনের 11টা, অন টার্গেট 5টা। ওভারঅল আমরা দেখি যে এখানে সুইডেনই এগিয়ে আছেন। তো এখানে যদি আমরা দেখি যে অ্যাটাকিংয়ের দিক দিয়ে জাপান অনেক অ্যাটাক দিয়েছিলেন, বাট তারা শর্টস অন টার্গেট সেটা তারা পূরণ করতে পারেনি এবং তারা ফিনিশিংটা পড়ছিল। বাট সুইডেন কাউন্টার অ্যাটাক এবং ট্রানজিশনাল গেম প্লে তারা এটা প্রপারলি এক্সিকিউট করতে পেরেছিলেন। অবশ্য পাহাড়ি কথা, কারণ ভিক্টর গিওকেরেস এবং আলেকজান্ডার ইসাকের মতো প্রিমিয়ার লিগ যারা হচ্ছে বড় বড় তারকা, তারা এই টিমের মধ্যে আছেন। তো এটা এক্সেপশনাল কিছু না, সেটা তাদের করারই কথা ছিল। তবে জাপান গোল দেওয়ার পরে যখন সুইডেন একটি গোল দেয়, যেটা শোধ গোল ছিল, তারপরে জাপান মোটামুটি খুবই বেশি মরিয়া হয়ে উঠেছিল। যদি আমরা ফাউলের দিক তাকাই, তাহলে জাপান প্রায় 20টি ফাউল করেছে। কিন্তু যদি আমরা হচ্ছে একটি চমকপ্রদ বিষয় দেখি, সেটা হচ্ছে যে সুইডেন ফাউল কম করেছে কিন্তু হলুদ কার্ড 2টা খেয়েছে। অ্যান্ড যদি গোলকিপারের কথা না বললেই নয়, জাপানের গোলকিপার 4টি সেভ দিয়েছে, অ্যান্ড সেভগুলো খুবই অসাধারণ ছিল। অ্যান্ড সুইডেনের 2টি সেভ দিয়েছে। তো মোটামুটি দুই দলই সমান সমান ছিল আর কি, এই জন্যই ম্যাচটি ড্র হয়েছে। তো আমরা দেখি যে ম্যাচটি ড্র হয়েছিল দুই দলের মাঝেই। এখানে আসলে কেউ বেশি লাভবানও হয়নি, কারো বেশি ক্ষতিও হয়নি। দুই দলই নেক্সট রাউন্ড অফ 32-তে চলে গিয়েছেন, এবং আমরা ইতিমধ্যে দেখেছি যে ব্রাজিলের সাথে জাপানের ম্যাচ পড়ে গিয়েছিলেন। দেখা যাক যে জাপান ব্রাজিলের সাথে কেমন পারফর্ম করে, ব্রাজিলের মতো দানব টিমের সাথে তাদের পারফরমেন্স কেমন হয়। যদিও মনে হয় যে এখনকার জাপান এবং আগের জাপান সেম নেই। হাজিমে মোরিয়াসুর আন্ডারে তিনি একটি রেভলিউশনারি জাপান তৈরি করেছেন, এবং সেটা পরের ম্যাচে ইনশাল্লাহ দেখা যাবে। রোমানের কাছে আমার প্রশ্ন, ম্যাচের সেরা খেলোয়াড় কে তোমার মনে হয়? ম্যাচের সেরা খেলোয়াড় যদি আমরা দেখি, তাহলে ম্যাচের সেরা খেলোয়াড় হচ্ছে দাইজেন মায়েদা, যে প্রথম গোলটি করেছিল রিৎসু দোহানের অ্যাসিস্টে। কিন্তু আমরা অ্যান্থনি ইলাঙ্গাকেও ছেড়ে দিতে পারছি না, কারণ তার গোলটি খুবই অসাধারণ এবং চমকপ্রদ ছিল। কারণ হচ্ছে সে ডিবক্সের বাইরে থেকে গোলটি করেছিল। তো ম্যাচের সেরা খেলোয়াড় যদি বলি, তাহলে প্রথমে আসবেন দাইজেন মায়েদা। কিন্তু আমরা যেহেতু ম্যাচটি ড্র হয়েছে, জিতলে একদম পুরোপুরি তাকেই ক্রেডিটটা দেওয়া যেত, কিন্তু যেহেতু ড্র হয়েছে, তো আমরা অ্যান্থনি ইলাঙ্গাকেও ফেলে দিতে পারছি না। তো এখানে রুম্মান যেটি বললো সেটির সাথে আমি একমত পোষণ করছি। অবশ্যই দাইজেন মায়েদা তিনি অফিসিয়ালি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন, এবং অ্যান্থনি এলাঙ্গা যে ইকুয়ালাইজ, যেটা রুম্মান বললো, তিনিও ম্যান অফ দ্য ম্যাচের ওয়ান অফ দ্য ক্যান্ডিডেট। বাট যেহেতু ড্র হয়েছে, তাই দাইজেন মায়েদাই অফিসিয়াল প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছে। গেস্টদের কাছে আমি জানতে চাই, গ্রুপের সমীকরণ এবং পরবর্তী ম্যাচের প্রস্তুতি ঠিক কেমন হতে পারে? এখানেই যদি ফার্স্ট অফ অল যদি দেখি যে অলরেডি যে গ্রুপ এফ, সেখানে নেদারল্যান্ডস হচ্ছে গ্রুপ চ্যাম্পিয়ন, সেটা অলরেডি ডিসাইডেড, এবং নেদারল্যান্ডের সাথে রাউন্ড অফ 32-তে খেলা হচ্ছে মরক্কোর। তো এই যে ডিসাইসিভ ম্যাচটা ছিল, এটা হচ্ছে মূলত সেকেন্ড প্লেস এবং থার্ড প্লেসের জন্য ডিসাইসিভ ম্যাচ ছিল, যেখানে জাপান ড্র করে, বাট তারা অলরেডি সেকেন্ড প্লেস অর্জন করে, বাট থার্ড প্লেস সুইডেন অর্জন করে এবং অলরেডি রাউন্ড অফ 32-তে চলে যায়। তো এখানে যদি আমরা দেখি যে ব্রাজিলের সাথে জাপানের ফিক্সচার পড়েছে ইন দ্য রাউন্ড অফ 32,
তো এখানে আমি বলবো যে জাপানের অবশ্যই কঠিন প্রতিপক্ষ পড়েছে। ব্রাজিল 5বারের বিশ্ব চ্যাম্পিয়ন, অবশ্যই কোনো উইক অপোনেন্ট না। বাট এক্ষেত্রে যদি ফার্স্ট অফ অল যদি দেখি যে সুইডেনের এখনও ফিক্সচার ফিক্সড হয় নাই, বাট 4টা পসিবল অপোনেন্ট থাকতেছে: জার্মানি, ফ্রান্স, নরওয়ে এবং সুইজারল্যান্ড। তো 4টার একটা টিমও তো উইক অপোনেন্টের মধ্যে পড়তেছে না। জার্মানি 4বার বিশ্ব চ্যাম্পিয়ন, কারেন্টলি ফর্মে আছে, যদিও তারা রিসেন্টলি ইকুয়েডরের কাছে 2-1 গোলে হেরে গিয়েছে, বাট আই থিঙ্ক এটা একটা আপসেট এবং সেটা নিয়ে তেমন ভাবার কিছু নেই। জার্মানি শীঘ্রই তাদের ফর্মের মধ্যে ফিরে যাবেন। তো এখানে যদি ফ্রান্সের সাথে যদি খেলা পড়ে, ফ্রান্স বলা যায় কারেন্টলি বেস্ট টিম ইন দ্য ওয়ার্ল্ড উইথ দ্য লাইকস অফ কিলিয়ান এমবাপ্পে, যে হচ্ছে ওয়ার্ল্ডের নাম্বার 1 প্লেয়ার আর্গুয়েবলি কারেন্টলি, মাইকেল অলিসে, তারপর যদি এখানে বলি বারকোলা, দোয়ে, তারা সবাই ক্লাব ফুটবলের টপ লেভেল প্লেয়ার। তারপর এখানে থাকছে, এবং যদি নরওয়েতে যদি আমরা দেখি যে সেখানে আছেন এর্লিং হ্যাল্যান্ড, আলেকজান্ডার সোরলট, থর্সভেত এবং মার্টিন ওডেগার্ড। তারা এর্লিং হ্যাল্যান্ড এবং আলেকজান্ডার সোরলট তারা প্রিমিয়ার লিগের তারকা প্লেয়ার, তাদেরকে কোনোভাবেই ছেড়ে কথা বলা যাচ্ছে না। এবং নরওয়ে কারেন্টলি গ্রুপ স্টেজের ম্যাচগুলো জিতেছেন এবং তাদের নরওয়ে বিশ্বকাপ খেলছে অনেক বছর পর। এখানে যদি আমরা দেখি যে নরওয়ে রিসেন্ট ম্যাচগুলো জিতেছে এবং ভালো গোল মার্জিনে জিতেছে, এবং এর্লিং হালান্ড তিনি যথেষ্ট গোল করছেন প্রত্যেক ম্যাচেই, তিনি তার প্রতিভার প্রদর্শন করছেন। তো আর সুইজারল্যান্ডের কথা যদি বলি, সুইজারল্যান্ড হয়তো ভাই 4টা টিমের মধ্যে সবচেয়ে উইকেস্ট অপোনেন্ট, বাট সুইডেনের জন্য অবশ্যই একটি টাফার অপোনেন্ট। তো আমি যদি এখানে বলি যে সুইডেনের জন্য নেক্সট পাথ অবশ্যই অনেক বেশি হার্ড হচ্ছে। আর যেটা দেখছি আমরা যে ফিক্স হয়ে গেছে ম্যাচ জাপান এবং ব্রাজিলের, অ্যান্ড ব্রাজিল এবার ফার্স্ট হাফেই অনেক ভালো খেলছে। ভিনিসিয়াস লাস্ট যে ম্যাচটা আমরা দেখেছি সেটার মধ্যে ভিনিসিয়াস জুনিয়র হচ্ছে কুনিয়া অনেক ভালো খেলছেন, এবং আমাদের সকলের কি বলবো এটাকে এক প্রকার বিতর্কের মাধ্যমে নেইমার দলে ঢুকেছে। প্রথমে তাকে নেওয়া হয়নি, কিন্তু পরবর্তীতে তাকে অ্যাড করা হয়েছে, অ্যান্ড 75 মিনিটসে নেইমার নেমেছিল গ্রুপে। তো ব্রাজিল যেহেতু 5টি বিশ্বকাপ জয়ী টিম, অ্যান্ড অনেক অনেক সিনিয়র একটা টিম, তো জাপানের সব থেকে বড় চ্যালেঞ্জ এখানেই। জাপান যেহেতু মডার্ন ফুটবল খেলছে, কুইক পাসিংয়ের দিকে মনোযোগ দিচ্ছে, কিন্তু আজকের ম্যাচ দেখে যদি আমরা দেখে যেটা অ্যানালাইজ করা যায় সেটা হচ্ছে যে জাপানের ফিনিশিংয়ে একটু সমস্যা ছিল, যার ফলে এটি ড্র হয়েছে। তো জাপানের ক্ষেত্রে প্রস্তুতির জন্য বলা যেতে পারে যে তাদের যাতে ফিনিশিংটা ভালো হয়, যাতে ফিনিশিং যদি মনোযোগ না দেয় তাহলে ব্রাজিলের সাথে তাদের একটি কড়া প্রতিদ্বন্দ্বিতা হবে, এবং যদি তারা এই ভুলগুলো শুধরে না নেয় তাহলে ব্রাজিলের কাছে হারার পসিবিলিটি অনেক বেশি। এখানে যে রুম্মান যেটা বললো যে ফিনিশিংয়ের দিক থেকে যদি এখানে যদি দেখি যে ফার্স্ট অফ অল 2টা প্লেয়ারের নাম যদি বলি, দাইজেন মায়েদা এবং কামাডা, এই 2টা প্লেয়ার যদি তাদের টপ ফর্মে ফিরে যায়, তো আমি মনে করি এখানে ব্রাজিলকে হারানো এক্সেপশনাল কিছু হবে না। তারা ব্রাজিলের সাথে টো টু টো ফাইট করতে পারবে এবং মোস্ট পসিবলি তারা ব্রাজিলকে নক আউটও করে দিতে পারবেন। বাট ব্রাজিলকে এখানে যদি আমরা দেখি যে ভিনিসিয়াস জুনিয়র, ম্যাথিউস কুনিয়া এবং নেইমার জুনিয়র, যদিও তিনি খুবই শর্ট টাইম খেলছেন, বাট তার ইম্প্যাক্ট অবশ্যই অনেক বেশি। মাথিয়াস কুনিয়ার মতো প্লেয়ার, ভিনিসিয়াস জুনিয়রের মতো প্লেয়ার, ভিনিসিয়াস জুনিয়র যিনি গ্রুপ স্টেজে 3টি ম্যাচের মধ্যে 3টিতেই গোল করেছেন এবং পরপর 3টিতেই ম্যান অফ দ্য ম্যাচ অ্যাওয়ার্ড পেয়েছেন। তো ভিনিসিয়াস জুনিয়র এখন টপ ফর্মে আছে। যদি আমরা প্রিভিয়াসলি খেয়াল করি যে ব্যালন ড'রের ক্ষেত্রে ভিনিসিয়াস ব্যালন ড'র পেতে পারেন নাই, তারপর তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি পারফরমেন্স তার 10x করবেন, সেটি ইউসিএলে তিনি দেখাতে পারেন নাই। তো আমরা হয়তোবা ওয়ার্ল্ড কাপে তার 10x পারফরমেন্স দেখতে পারবো, যেখানে তিনি হয়তোবা গোল্ডেন বুটের লড়াইয়ে কিলিয়ান এমবাপ্পে, এর্লিং হ্যাল্যান্ড এদের সাথে টো টু টো ফাইট করবে। তো আমরা একজন টপ পারফর্মার ভিনিসিয়াসকে দেখার আশা করছি, যিনি আরও ভবিষ্যতে গোল করবেন এবং জাপান অবশ্যই ব্রাজিলকে ছেড়ে কথা বলবে না। এখানে জাপান অবশ্যই ফাইট দিবে ব্রাজিলের সাথে, কারণ জাপান এখন আর আগের মতো নেই। হাজিমে মোরিয়াসও আমরা যেটা দেখতে পাই যে তিনি জাপানকে টোটালি চেঞ্জ করে দিয়েছেন। জাপান রুম্মান যেটা বললো মডার্ন ফুটবলে আছেন, মডার্ন ফুটবল খেলছেন তারা, কুইক পাসিং, ট্রায়াঙ্গুলার পাসিং, শর্ট পাসিং বা টিকি টাকা, এটার মাধ্যমে জাস্ট তাদের ফিনিশিংটা একটু ইমপ্রুভ করতে হবে, তাহলেই তারা ইউরোপিয়ান টিমগুলোকে হারাতে অবশ্যই সক্ষম হবে ভবিষ্যতে। সাফরের সাথে আমি একটু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে এফ গ্রুপের সাথে আমার মনে হয় দিস ইজ আনফেয়ার, কারণ এফ গ্রুপের টিমগুলো অন্যান্য টিমের থেকে উইকেস্ট বা উইক বলা যায়, কিন্তু তাদের খেলাগুলো পড়েছে খুবই হার্ড টিমের সাথে। লাইক নেদারল্যান্ডে পড়েছে মরক্কোর সাথে, জাপানের সাথে ব্রাজিলের খেলা, অ্যান্ড সুইডেনের সাথেও যে 4টি সম্ভাব্য দল, জার্মানি, ফ্রান্স এদের সাথে খেলা। তো আমার মনে হয় যে তাদের জন্য নেক্সট পর্বতে উঠে যাওয়া খুবই টাফ হয়ে যাবে। তো তারা যদি তাদের ভুলগুলোকে শুধরে না নেয় তাহলে বাদ পড়ে যাওয়ার পসিবিলিটি অনেক বেশি। রুম্মান যেটা বললো তার সাথে আমি একমত পোষণ করছি।
যে পরবর্তীতে নেদারল্যান্ডস এবং সুইডেন তাদের পাথটা সেটা অবশ্যই একদমই ইজি না। নেদারল্যান্ডের সাথে মরক্কোর খেলা, মরক্কো আমরা 2022 সালে বিশ্বকাপে দেখি পর্তুগালকে এলিমিনেট করে দেয় তারা, এবং তারা কারেন্টলি ব্রাজিলের সাথেও ড্র করে, এবং তাদের ওয়ার্ল্ড ক্লাস কিছু প্লেয়ার আছে, যেমন কারেন্টলি যে 18 ইয়ার্স ওল্ড ইয়াংস্টার আয়ুব বোয়াদি, এবং তিনি চমৎকার মিডফিল্ডে খেলা দিয়েছিলেন। এবং আমরা যদি দেখি আশরাফ হাকিমির মতো প্লেয়ার, তারা মরক্কোতেই খেলেন। তো মরক্কো অবশ্যই এখানে একটি বড় দল, ফিফা র্যাঙ্কিংয়ে টপ 10-এর মধ্যেই তারা আছেন। তো নেদারল্যান্ড যে কম সেটাও না, বাট তাদের অবশ্যই পাথটা অনেক টাফ হতে চলেছে। আর সুইডেনের জন্য যদি বলি তো পাথটা আরও বেশি টাফ, রুমান যেটা বললো, বাট সুইডেন মনে হয় ছেড়ে কথা বলবে না, এবং বিশ্বকাপ মানেই তো উত্তেজনা, তো এখানে আপসেট অবশ্যই হতে পারে। তো সেটা আমরা পরবর্তী খেলার পরেই বলতে পারবো। জাপান বনাম সুইডেন ম্যাচটি এক ড্রয়ে হওয়ায় হয়তো কোনো দলকেই পূর্ণ হাসি উপহার দিতে পারেনি, তবে ফুটবল প্রেমীদেরকে দিয়েছে একটি প্রতিদ্বন্দ্বীপূর্ণ উত্তেজনামূলক একটি ম্যাচ। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ফুটবল বিশ্লেষণে। ততদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।